নাহারগড়ের মাঝখানে একটি পুরনো বাড়ি ছিল। এই বাড়িটি ছিল হরিনাথ শর্মার, যিনি গরিব তো ছিলেন না, কিন্তু ধনীও ছিলেন না। আর এই বাড়ি থেকেই শুরু হয় এই দুই বোনের গল্প। একজন ছিল সীতা, সংস্কারের প্রতিমা, আর অন্যজন ছিল গীতা, অহংকারের দোকান। শুরুর দিকে দুই বোন একসাথে বড় হয়েছিল, এক থালায় খাওয়া, একসাথে ঘুমোনো। কিন্তু যেমন যেমন বয়স বাড়তে লাগলো, গীতার মনে এক অদ্ভুত হিংসা জন্ম নিতে লাগল। গ্রামে লোকজন সীতার প্রশংসা করত। সীতা তো দেবীর মতো, একেবারে মা সীতার মতো শান্ত আর দয়ালু। হ্যাঁ, ঠিক বলেছ, এমন বউ পেলে বাড়ি স্বর্গ হয়ে যাবে। এই কথাগুলো গীতার কানে বিষের মতো ঢুকতে লাগল। আমি সুন্দর, আমি বুদ্ধিমান, তবু সবাই শুধু সীতারই প্রশংসা করে কেন? ওর তো না চেহারা আছে, না বুদ্ধি, তবু সবাই ওকেই তেল মাখাচ্ছে। সীতা এসব জানত, কিন্তু সে চুপ থাকত, কারণ সে ভাবত গীতা আমার ছোট বোন, সময়ের সাথে সব বুঝে যাবে। একদিন হরিনাথ শর্মা দুজনকে কাছে ডাকলেন। এখন তোমাদের দুজনের বিয়ের সময় হয়ে গেছে। সীতা মাথা নিচু করল, আর গীতার চোখে উজ্জ্বলতা দেখা গেল। প্রথমে সীতার জন্য রামের প্রস্তাব এলো। রাম গরিব ছিল এবং খেতে কাজ করত, কিন্তু সে ছিল খুবই সৎ আর ভালো মনের মানুষ। গীতা এটা শুনে হেসে ফেলল। বাহ, বড় দিদি তো একেবারে কৃষক পেয়ে গেছে, এখন তো জীবন মজায় কাটবে। যাই হোক, ওর তো বেগার খাটা ভালোই লাগে। গীতার কথা শুনে সীতা কিছু বলল না, কিন্তু হরিনাথ বললেন, হ্যাঁ, সে গরিব, কিন্তু পরিশ্রমী, সৎ এবং ভালো মনের মানুষ। সীতা তার সাথে খুব সুখে থাকবে। জি বাবুজি, আপনি যেমন ঠিক মনে করেন। অন্যদিকে গীতার জন্য মোহনের প্রস্তাব এলো, যে ছিল একজন পরিচিত ব্যবসায়ী। পাকা বাড়ি, চাকর বাকর সবই ছিল তার কাছে। এটা শুনেই গীতার অহংকার আকাশ ছুঁয়ে গেল। দেখলেন বাবুজি, ভাগ্যও বোঝে কে কিসের যোগ্য। হরিনাথ গীতাকে কিছু বললেন না, কারণ তিনি তার স্বভাব ভালোই জানতেন। অবশেষে বিয়ে ঠিক হয়ে গেল, এবং খুব শিগগিরই দুই বোনের বিয়েও হয়ে গেল। সীতা বিয়ে করে রামের সাথে তার বাড়িতে চলে এলো। রামের বাড়ি ছোট ছিল, খড়ের ছাউনি, একটি ভাঙা রান্নাঘর আর কিছু বস্তায় রাখা শস্য। সীতা, আমার কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু আমি চেষ্টা করব যেন তোমার কোনো কিছুর অভাব না হয়। আমার কিছুই দরকার নেই রাম, শুধু আপনার সঙ্গই আমার জন্য যথেষ্ট। অন্যদিকে যখন গীতা তার শ্বশুরবাড়িতে পৌঁছল, তখন সেখানে ছিল একেবারে রাজপ্রাসাদের মতো বাড়ি আর চকচকে গাড়ি। ওয়াও, এত ধনসম্পদ, এত নামযশ সবই আমার। এখন তো আমার শুধু আনন্দই আনন্দ। এখন তো সীতা আমার দিকে তাকাতেও পারবে না। এইভাবে ধনসম্পদের গর্ব গীতার অহংকারকে দ্বিগুণ করে দিল। এই কমলা, এদিকে আয়, আমার ঘরটা ঠিকমতো পরিষ্কার করিনি কেন? কিন্তু ছোট মালকিন, আমি তো সকালেই পরিষ্কার করেছি। তাহলে কি আমি মিথ্যে বলছি? চাকর তো চাকরের মতোই থাকো। যাও, তাড়াতাড়ি এখানে মেঝে মুছো। আর হ্যাঁ, কাউকে বলো আমার জন্য নারকেলের পানি নিয়ে আসতে। জি ছোট মালকিন, এক্ষুনি করছি। এইভাবে কয়েক মাস কেটে গেল, আর তীজের উৎসব চলে এলো। দুই বোনই তাদের বাবার বাড়িতে এলো। গ্রামের কিছু মহিলাও তীজের টোটকা করতে এসেছিল। তখন গীতা তার বোনকে ব্যঙ্গ করে বলল, কি খবর সীতা, সব কেমন চলছে? রামজি কি তোমাকে খেতে দেয়? আমি তো ভুলেই গেছি, নিজেরই খাবার জোটে না, তোকে কোথা থেকে খাওয়াবে? গীতার এই কটু কথায় সীতার মন ভেঙে গেল, কিন্তু গীতা তাকে ছোট করে খুব আনন্দ হচ্ছিল। দিন শেষে দুই বোন নিজেদের বাড়িতে ফিরে গেল। দিন যেতে লাগল। সীতার জীবন সহজ ছিল না। ভোরের আগে উঠা, চুলা জ্বালানো, রান্না করা, রামের সাথে খেতে যাওয়া, সারাদিন পরিশ্রম। সন্ধে হতে হতে সে ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। একদিন রাম বলল, শোনো সীতা, তুমি কি আমার উপর রাগ করো, কারণ আমি তোমাকে সেই আরামের জীবন দিতে পারছি না যেটা তুমি ভেবেছিলে?
না না, আপনি এমন কথা বলছেন কেন? আপনি যেমন ভালোবাসেন সেটা থাকলে আর কিছুই দরকার নেই। আমরা একসাথে আছি, এই কঠিন সময়ও কেটে যাবে। আচ্ছা, আজ রান্না আমি করব, তুমি বসে বিশ্রাম নাও। না না, আমি করে দেব। আপনি কিভাবে করবেন? কেন? আমি কি পারি না? আজ আমি আমার প্রিয় স্ত্রীকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তুমি শুধু বসে থাকো। এইভাবে রাম চুলা জ্বালিয়ে রান্না করল এবং নিজের হাতে সীতাকে খাওয়ালো। একদিকে রাম তার স্ত্রীকে খুব ভালোবাসত, আর অন্যদিকে গীতা সব আরাম পেলেও একটি জিনিসের অভাব অনুভব করছিল, স্বামীর ভালোবাসা আর সম্মান। একদিন গীতা স্নান করে বেরিয়ে মাথায় আঁচল দিতে ভুলে গেল। তখন তার শাশুড়ি মমতা তাকে দেখে ফেলল। এই, তুই কি কিছু শিখে আসিসনি? বউ হয়ে কিভাবে থাকতে হয় জানিস না? মাফ করবেন মা, ভুল হয়ে গেছে, সামনে থেকে খেয়াল রাখব। খেয়াল রাখবি নাকি? জানি না কি দেখে তোকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে, গরিব অশিক্ষিত কোথাকার। শাশুড়ির কথা শুনে গীতার মন ভেঙে গেল। যে বিলাসিতার স্বপ্ন দেখেছিল তা তো সে পেয়েছিল, কিন্তু তার বিনিময়ে স্বামীর ভালোবাসা আর সম্মান হারিয়েছিল। শুরুর দিকে গীতার জীবন কোনো রানীর থেকে কম ছিল না। রেশমি শাড়ি, গয়না, দামি কাপড়, চাকর বাকর সবই ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল স্বামীর ভালোবাসা ছাড়া এসব সবকিছুই অসম্পূর্ণ। মোহন সারাদিন দোকানে থাকত, সন্ধে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, খেয়ে দিয়ে সরাসরি ঘুমিয়ে পড়ত। একদিন বিরক্ত হয়ে গীতা বলল, তুমি আমার জন্য সময় বের করো না কেন? মোহন রাগী গলায় বলল, তুমি একজন মহিলা, মহিলার মতো থাকো, বেশি প্রশ্ন করো না। তোমাকে সব আরাম দেওয়া হচ্ছে, এটাই যথেষ্ট। মোহনের কথা শুনে গীতার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন খবর এলো মোহনের বড় একটা ব্যবসার ডিল ভেঙে গেছে, প্রচুর লোকসান হয়েছে। মা, দোকানে বড় ক্ষতি হয়ে গেছে। যে বড় অর্ডারটা ছিল সেটা ক্লায়েন্ট হঠাৎ বাতিল করে দিয়েছে। আমরা ঋণ নিয়ে অনেক বিনিয়োগ করেছিলাম, এখন আমরা ঋণের বোঝায় ডুবে গেছি। বাবা, চিন্তা করিস না, ব্যবসায় এমন ওঠানামা হয়। কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হতে লাগলো, ঋণ বাড়তে লাগলো, অনেক টাকা আটকে গেল। মমতার আচরণও বদলে গেল। বউ, এখন এত সাজগোজ কমাও, পরিস্থিতি বোঝো, তোমার গয়নাগুলো আমাকে দাও, প্রয়োজনে কাজে লাগবে। এইভাবে গীতা তার সব গয়না খুলে দিয়ে দিল। যে গীতা একসময় রানীর মতো থাকত, তার অবস্থা এখন প্রায় চাকরানির মতো হয়ে গেল। এদিকে রাম এক নতুন সিদ্ধান্ত নিল। সীতা, আমরা শুধু ফসলের ওপর নির্ভর করে থাকতে পারবো না, আমাদের আরও কিছু করতে হবে। সীতা বলল, জি, আপনি যেমন ঠিক মনে করেন। তাহলে আমি শহরে একটা ছোট দোকান ভাড়া নেব। আমরা মাঠে তাজা ফল সবজি চাষ করব আর শহরে বিক্রি করব। এতে আমাদের অনেক বেশি লাভ হবে। খুব ভালো কথা, আমরা কঠোর পরিশ্রম করব। এইভাবেই তারা দুজনে মিলে কাজ শুরু করল। মাঠে সবজি ফলাতে লাগলো আর রাম শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। একদিন সন্ধ্যায় রাম খুব খুশি হয়ে বাড়ি ফিরল। এই সীতা, বাইরে এসো। সীতা বাইরে এসে দেখল রামের হাতে কয়েকটা ব্যাগ। কি হয়েছে, আপনি এত খুশি কেন? আজ 10,000 টাকার সবজি বিক্রি হয়েছে। যদি এমনই চলতে থাকে আমরা খুব তাড়াতাড়ি ভালো অবস্থায় পৌঁছে যাব। এটা তো সত্যিই খুব ভালো খবর। সবই তোমার জন্য হয়েছে সীতা, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। এইসব বলবেন না, আমি তো আপনার স্ত্রী, আপনার সঙ্গে থাকাই আমার কর্তব্য। আচ্ছা, এগুলো দেখো। রাম ব্যাগগুলো সীতার হাতে দিল। সীতা খুলে দেখল দুটো সুন্দর শাড়ি। এগুলো কি আমার জন্যে? না, পাশের বাড়ির জন্য। রাম মজা করল। সীতা একটু রেগে গেল। ঠিক আছে, তাহলে ওদেরই দিয়ে দিন। রাম হেসে বলল, আরে মজা করছিলাম, এগুলো তোমার জন্যই। সীতা হেসে ফেলল। এইভাবে ধীরে ধীরে তাদের আয় বাড়তে লাগলো। সীতা হিসাব রাখা শুরু করলো আর টাকা জমাতে লাগলো।
কিছুদিন পর তাদের মায়ের শ্রাদ্ধবার্ষিকীতে দুই বোনই বাবার বাড়িতে এলো। কেমন আছো তোমরা? হরিনাথ জিজ্ঞেস করলেন। গীতা বলল, আমি তো একদম ভালো আছি বাবা, কিন্তু সীতার কি অবস্থা কে জানে, সারাদিন খেটে তো নিশ্চয়ই তার অবস্থা খারাপ। সীতা শান্তভাবে বলল, না ছোট বোন, তেমন কিছু নয়। রাম একটা নতুন কাজ শুরু করেছে, আর ভগবানের কৃপায় সব খুব ভালো চলছে। খুব শীঘ্রই আমরা নতুন বাড়িও কিনব। এই কথা শুনে গীতার ভেতরে আবার হিংস জেগে উঠল। এরপর কয়েকদিনের মধ্যেই মোহনের অবস্থা আরও খারাপ হয়ে গেল। ঘরের জিনিসপত্র বিক্রি হতে লাগল, চাকরদের বিদায় করে দেওয়া হলো। মমতা এখন প্রায় গীতাকে তিরস্কার করত। এই মেয়ে, তোর বাবার বাড়ি থেকে কিছু টাকা আনতে পারিস না? বল, যেন তোর স্বামীর একটু সাহায্য করে। গীতা অসহায়ভাবে বলল, মা, আমার বাবা তো একজন সাধারণ কৃষক, তার কাছে কোনো টাকা নেই। যা ছিল সব আমাদের বিয়েতেই খরচ হয়ে গেছে। মমতা রাগে বলল, তোকে বিয়ে দিয়ে আমরা বড় ভুল করেছি। যদি ভালো ঘরে বিয়ে দিতাম তাহলে আজ অন্তত সাহায্য পেতাম। এই কথাই গীতা ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে ধনসম্পদ নিয়ে সে গর্ব করত, আসলে সেটা তার নিজের ছিল না, আর সেই গর্বই আজ তার পতনের কারণ হল। এদিকে এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। গীতা রান্নাঘরের কোণে বসে কাঁদছিল। তার শাশুড়ির কণ্ঠ ভেসে আসছিল, অভাগিনী, তুই ডুবে মরিস না কেন? আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছিস। মোহন সব শুনেও চুপ ছিল। এই নীরবতাই গীতার জন্য সবচেয়ে বড় আঘাত ছিল। পরদিন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। দোকান বন্ধ হয়ে গেল, ঋণদাতারা বাড়ির সামনে এসে দাঁড়ালো। মমতা ঠান্ডা গলায় বলল, তুই নিজের বাবার বাড়ি চলে যা, এখানে তোকে খাওয়ানোর মতো আমাদের অবস্থা নেই। গীতার অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে কিছু না বলে একটা ছোট পোটলা নিয়ে কাঁদতে কাঁদতে বাবার বাড়ির দিকে রওনা দিল। গীতা যখন বাবার বাড়িতে পৌঁছল, হরিনাথ অবাক হয়ে গেলেন। কি হয়েছে মা? তুই একা কেন? আর তোর চোখে জল কেন? বাবার কথা শুনেই গীতা ভেঙে পড়ল। বাবা, আমি হেরে গেছি, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথাও নই। হরিনাথ তাকে বুকে জড়িয়ে বললেন, চিন্তা করিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে, চল ভিতরে। কিন্তু গীতা থামছিল না, তাই হরিনাথ সীতাকে ফোন করলেন। হ্যালো সীতা, কেমন আছিস? আমি ভালো আছি বাবা, আপনি কেমন? আপনার গলা কেমন যেন লাগছে, কি হয়েছে? মা, গীতাকে ও শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। সব শুনে সীতা বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আসছি। রাত হয়ে গিয়েছিল, তবুও সীতা ছুটে এলো। সে সরাসরি গীতার ঘরে গেল। গীতা দেওয়ালে হেলান দিয়ে কাঁদছিল। সীতা হালকা মজা করে বলল, ও, আমাদের এত বড় সাহসী মেয়ে আজ কাঁদছে। গীতা উঠে এসে সীতার পায়ে পড়ে গেল। দিদি, আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আজ আমি আমার শাস্তি পাচ্ছি। সীতা অবাক হয়ে গেল, তারপর তাকে তুলে ধরে বলল, এইসব কি বলছো? বোনেরা ঝগড়া করে, কিন্তু কখনো আলাদা হয় না। গীতা কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝে গেছি, টাকা নয়, মানুষ বড়। সীতা তাকে জড়িয়ে ধরল। পাগলি, বোনেরা কখনো মাফ চায় না, একজন অপরজনকে সামলে নেয়। এইভাবে রাত কেটে গেল। পরের দিন সীতা রামের সঙ্গে কথা বলল, রাম, আমি চাই গীতা আমাদের সঙ্গে কাজ করুক, এতে সে সব ভুলে যেতে পারবে আর নতুন করে জীবন শুরু করতে পারবে। রাম এক মুহূর্তও দেরি না করে বলল, ঠিক আছে সীতা, তুমি যেমন চাও। গীতা তোমার বোন, মানে সে আমারও বোন। এরপর গীতা সীতা আর রামের সঙ্গে কাজ শুরু করল। ভোরে ওঠা, মাঠে যাওয়া, গাছে জল দেওয়া, সবজি তোলা, আগাছা পরিষ্কার করা, তারপর শহরে গিয়ে দোকানে বিক্রি করা, সবই করতে লাগলো।
গীতার হাত ছুলে গেল, কোমর ব্যথা হয়ে গেল। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না, আমার দ্বারা হবে না, আমি তোমার মতো শক্ত নই সীতা। সীতা শান্ত গলায় বলল, হাল ছেড়ে দিস না গীতা, আমিও একদিন শিখেছিলাম, তুইও শিখে যাবি, একদিন তোর পায়েও সাফল্য আসবে। এইভাবে দিন কেটে যেতে লাগল। গীতা ধীরে ধীরে কাজ শিখে নিল আর কিছু টাকা জমাতে পারল। তারপর সে একটা সিদ্ধান্ত নিল, নিজের একটা রেস্টুরেন্ট খুলবে। সীতা আর রাম তাকে পুরো সমর্থন করল। অল্প দিনের মধ্যেই তারা শহরের মাঝখানে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল। রেস্টুরেন্ট খুব ভালো চলতে লাগল। খুব দ্রুত সীতা আর গীতা স্টার্ট আপ আইকন গার্লস নামে পরিচিত হয়ে উঠল। একদিন মোহন হরিনাথের বাড়িতে এলো। নমস্তে পিতাজি, গীতা কোথায়? হরিনাথ রেগে বললেন, এখন তোর গীতার সঙ্গে কি কাজ? ওকে এত কষ্ট দিয়েও তোর মন ভরেনি? মোহন মাথা নিচু করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি গীতাকে আবার নিতে এসেছি। হরিনাথ কঠোর গলায় বললেন, যে মানুষ ভালো মন্দ বোঝে না আর আমার মেয়েকে ছেড়ে দেয়, তার কাছে আমি আবার মেয়েকে পাঠাবো? ঠিক সেই সময় সীতা আর গীতা সেখানে এসে পৌঁছল। মোহন বলল, গীতা, আমি তোমাকে নিতে চাই। সীতা বলল, এত কিছু করার পরও তোমার মন ভরেনি? তুমি চুপ থাকো, আমি গীতার সঙ্গে কথা বলছি। এবার গীতা দৃঢ় গলায় বলল, মিস্টার মোহন, ভদ্রভাবে কথা বলেন, উনি আমার দিদি, আর আপনি বলুন আজ হঠাৎ আমাকে মনে পড়ল কেন? মোহন বলল, আমি আমার ভুল বুঝেছি, আমি তোমাকে আবার নিতে চাই। গীতা হেসে বলল, সত্যি, আজ আমার কাছে টাকা আর সম্মান এসেছে তাই আমাকে মনে পড়েছে? তুমি শুধু স্বার্থপর মানুষ। তুমি আমায় অপমান করছো। মোহন চিৎকার করল, অপমান তারই হয় যার সম্মান আছে, তোমার মতো মানুষের কোনো সম্মানই নেই, এখান থেকে চলে যান। মোহন রেগে গিয়ে চলে গেল। আমি তোমাদের দেখে নেব। গীতা বলল, হ্যাঁ, দেখে নিও। এরপর দুই বোন অনেক উন্নতি করল। সীতা আর রাম মিলে গীতার জন্য একজন ভালো ছেলে খুঁজে পেল, কৃষ্ণ। গীতার আবার বিয়ে হলো, এবার ভালোবাসা আর সম্মানের সঙ্গে। এইভাবে দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। অনেক অনেক কাল আগের কথা, গোপালপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে প্রতাপ চৌধুরী নামে এক বিশাল প্রতিপত্তি সম্পন্ন জমিদার বাস করতেন। প্রতাপ চৌধুরীর যেমন অঢেল ধন সম্পত্তি ছিল, তেমনি ছিল তার আকাশচুম্বী অহংকার। তার অধীনে হাজার হাজার একর জমি ছিল, কিন্তু তার হৃদয়ে গরিবদের জন্য কোনো দয়া ছিল না। সেই গ্রামেই এক প্রান্তে একটি ছোট্ট জীর্ণ কুঁড়েঘরে রামচরণ এবং তার স্ত্রী সুমতি বাস করতেন। তারা অত্যন্ত দরিদ্র ছিলেন, তাদের কোনো সন্তান ছিল না কোনো বিষয় সম্পত্তি। তাদের পুরো পৃথিবীটা গড়ে উঠেছিল তাদের একটি বৃদ্ধ গরুকে কেন্দ্র করে। এই গরুটিকে তারা নিজেদের সন্তানের মতো লালন পালন করতেন। প্রতিদিন এই গরুর সামান্য দুধ বাজারে বিক্রি করে যা সামান্য পয়সা আসত, তা দিয়েই তাদের দুজনের দুবেলা আহার জুটত। একদিন সকালবেলা সুমতি ঘর ঝাড়ু দিতে দিতে দেখলেন গরুটা খুঁটিতে বাঁধা অবস্থায় করুণ সুরে ডাকছে। তিনি রামচরণকে ডেকে বললেন, ওগো শুনছ, বেলা তো অনেক হলো, ওই বেচারি গরুটার দিকে একটু চেয়ে দেখো, ও আজ সকাল থেকে কিছু মুখে দেয়নি, তাই ক্ষুধার জ্বালায় কেমন কাঁদছে। দয়া করে আর দেরি না করে ওকে একটু বাইরে নিয়ে গিয়ে কচি ঘাস খাইয়ে আনো। ও যদি একটু পেট ভরে ঘাস খেতে পারে তবেই ওর শান্তি হবে। রামচরণ একটু অসুস্থ বোধ করছিলেন। তিনি কপালে হাত দিয়ে বললেন, সুমতি, আজ শরীরটা বড্ড দুর্বল লাগছে, এছাড়া ঘরে পানের জলটুকুও শেষ হয়ে গেছে। আমি বরং আগে পাড়ার পুকুর থেকে এক কলস জল নিয়ে আসি, তারপর ওকে নিয়ে বেরোবো। সুমতি তখন ব্যস্ত হয়ে বললেন, না না, আপনি বরং যান, আমি আপনার জন্য পোটলাই করে দুটো রুটি আর একটি তরকারি বেঁধে দিচ্ছি। ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে, তখন আপনারও তো খিদে পাবে। আপনি গরুর দড়িটা খুলুন,
আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। সুমতি ভেতর থেকে একটি পুরনো শতচ্ছিন্ন কাপড়ে পরম মমতায় খাবার বেঁধে দিলেন। রামচরণ লাঠি হাতে নিয়ে গরুটিকে নিয়ে নদীর ধারের দিকে রওনা হলেন। নদীর পাড়ে তখন সবুজ ঘাসে ছেয়ে গিয়েছিল। গরুটা সেখানে যাওয়া মাত্রই মনের সুখে ঘাস খেতে শুরু করল। রামচরণ একটু নিশ্চিন্ত হয়ে পাশে থাকা একটি প্রাচীন বটগাছের শীতল ছায়ায় বসলেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, তাই নিজের খাবারের পোটলাটি খুলে রুটি মুখে দিলেন। ঠিক সেই নদীর ধারেই ছিল জমিদার প্রতাপ চৌধুরীর বিশাল ধানি জমি। চারদিকে শক্ত কাঁটাতারের বেড়া ছিল বটে, কিন্তু গরুটা ঘাস খুঁজতে খুঁজতে কখন যে বেড়ার একটি ভাঙা অংশ দিয়ে জমিদারের ফসলি জমিতে ঢুকে পড়েছে তা রামচরণ খেয়ালই করেননি। গরুটা আপন মনে জমিদারের টাটকা কচি ফসল খেতে শুরু করে। হঠাৎ জমিদারের এক উদ্ধত লাঠিয়াল কর্মচারী সেখানে হাজির হল। গরুকে ফসল খেতে দেখে সে চিৎকার শুরু করল। তোর এত বড় সাহস যে চৌধুরী বাবুর খাস জমিতে গরু ঢুকিয়েছিস! এই মরণ তোকে আজই ডেকে এনেছে। বলেই সে তার হাতের মোটা লাঠি দিয়ে গরুটিকে নির্দয়ভাবে পেটাতে শুরু করল। অবলা প্রাণীটি ব্যথায় আর্তনাদ করে উঠল। সেই ডাক শুনে রামচরণ হাতের খাবার ফেলে দৌড়ে সেখানে এলেন। তিনি দুই হাত জোর করে বললেন, বাবা থামো, মেরো না ওকে। ও একটা বোবা প্রাণী, ও তো ভালো মন্দের তফাৎ বোঝে না। ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? কর্মচারী রাগে গড়গড় করতে করতে বলল, কি ক্ষতি করেছে জিজ্ঞেস করছিস? এই জমির ফসল সোনার চেয়ে দামি। তোর গরু সেই ফসল খেয়েছে, এখন এটা জমিদারের কাছেই যাবে। উনিই ঠিক করবেন এর সাজা কি হবে। রামচরণ কান্নায় ভেঙে পড়লেন। দেখো বাবা, আমরা দুজন বুড়ো মানুষ, এই গরুটার ওপর ভরসা করেই আমাদের প্রাণ টিকে আছে। ওকে নিয়ে গেলে আমরা কিভাবে বাঁচব? আমি নিজে জমিদারের কাছে যাব, তার পা ধরে মিনতি করব, দয়া করে আমার লক্ষ্মীটিকে ছেড়ে দাও। কিন্তু সেই পাষাণ কর্মচারীর মনে মায়া হলো না। সে ধমক দিয়ে বলল, তোর মতো কত ভিখারি আমি রোজ দেখি। যা, জমিদার বাড়িতে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা কর, গেলেই বুঝবি বাঘের থাবা কাকে বলে। রামচরণ শূন্য হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। তাকে ওভাবে একা ফিরে আসতে দেখে সুমতি বুক ধড়ফড় করে দৌড়ে এলেন। এ কি ওগো, আপনি এমন করে কাঁদছেন কেন? আমাদের গরু কোথায়? ওকে কার কাছে রেখে এলেন? রামচরণ ফুপিয়ে কেঁদে উঠে বললেন, সুমতি, জমিদারের লোক আমাদের গরু কেড়ে নিয়ে গেছে। ও নাকি জমিদারের ফসল খেয়ে ফেলেছে, তাই ওকে আটকে রেখেছে তারা। সুমতি আকাশ থেকে পড়লেন। একটু ঘাস খেয়েছে বলে গরুটা নিয়ে গেল? মানুষ হলে না হয় বুদ্ধি থাকে, কিন্তু পশুর কি বুদ্ধি আছে? যেখানে ঘাস দেখেছে সেখানেই তো ও যাবে। জমিদার কি এতই দয়াহীন? আপনি এখনই রাজপ্রাসাদে যান, আমাদের এই অন্যায়ের বিচার চাইতে হবে। পরদিন রামচরণ কাঁপতে কাঁপতে জমিদারের মহলে গেলেন। সেখানে প্রতাপ চৌধুরী দর্পের সাথে বসেছিলেন। রামচরণ হাত জোড় করে বললেন, আমি বড় নিঃস্ব মানুষ, আপনার লোক আমার গরু ধরে এনেছে। দয়া করে আমার ওপর রহম করুন, আমার গরু আমাকে ফিরিয়ে দিন। জমিদার গম্ভীর কণ্ঠে বললেন, তোর গরু আমার অনেক টাকার ফসল নষ্ট করেছে, এর জন্য তোকে 50 টাকা জরিমানা দিতে হবে। টাকা না দিলে গরু আর কোনোদিন ফেরত পাবি না। রামচরণ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বাবু, আমার কাছে তো এক মুঠো চাল কেনার পয়সা নেই, আমি 50 টাকা কোথা থেকে দেব? জমিদার ক্ষেপে গিয়ে চিৎকার করে বললেন, তোর এত সাহস যে আমার মুখের ওপর তর্ক করছিস? ওরে কে আছিস? এই বুড়োকে 10টা চাবুক মেরে রাস্তা ছুঁড়ে ফেলে দে, যাতে আর কেউ আমার সামনে আসার সাহস না পায়। রামচরণকে নির্মমভাবে চাবুক মারা হলো। তিনি যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে কোনো মতে বাড়ি ফিরলেন। সুমতি সব শুনে বললেন, না, এই জমিদার মানুষের কথা শুনবে না। এখন আমাদের একমাত্র আশা এই রাজ্যের মহারাজ। তিনি খুব নেকদিল এবং দয়ালু, তিনি নিশ্চয়ই আমাদের দুঃখ বুঝবেন। রামচরণ চিন্তিত হয়ে বললেন, মহারাজ তো বিচার করবেন, কিন্তু আমরা তো অশিক্ষিত মানুষ। মহারাজের দরবারে তো কত বড় বড় পণ্ডিত থাকেন, আমরা আমাদের এই কষ্টের কথা মহারাজকে বোঝাবো কিভাবে? সারা রাত দুজনে বসে চিন্তা করলেন। শেষে রামচরণের মাথায় এক অনন্য বুদ্ধি এলো। তিনি একটি বড় কাঠের তক্তা জোগাড় করলেন এবং কয়লা দিয়ে তাতে ছবি আঁকতে শুরু করলেন। তিনি ছবি আঁকলেন তাদের কুঁড়ে ঘর, জমিদারের বড় মহল, তার পাশের ফসল ক্ষেত
আর পিঠে 10টা চাবুকের সেই রক্তাক্ত 10টা কালো দাগ। তিনি সেই তক্তাটি পিঠে বেঁধে নিলেন। সুমতি আশীর্বাদ করে বললেন, সাবধানে যাবেন, ভগবান আপনার সহায় হন। রামচরণ হাঁটতে হাঁটতে এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন। রোদে আর ক্লান্তিতে তিনি বিধ্বস্ত হয়ে এক গাছের তলায় বসলেন। ঠিক সেই সময় সেখানে দুজন শিকারী ছিলেন, যারা আসলে ছিলেন ছদ্মবেশে মহারাজ এবং তার সেনাপতি। তারা বৃদ্ধের এই অদ্ভুত তক্তা দেখে কৌতূহলী হলেন। শিকারী অর্থাৎ মহারাজ এগিয়ে এসে বললেন, বড়মশাই, আপনি কোথা থেকে আসছেন আর এই পিঠে কি বয়ে বেড়াচ্ছেন? আগে এই ফলগুলো খেয়ে একটু জল পান করুন। রামচরণ ফল খেয়ে কিছুটা বল পেলেন। তারপর তক্তার ওপর আঁকা ছবিগুলো দেখিয়ে এক এক করে পুরো কাহিনীটি বর্ণনা করলেন। তিনি জানতেন না যে তিনি স্বয়ং মহারাজের কাছেই নালিশ করছেন। মহারাজ সব শুনে গম্ভীর হলেন এবং বললেন, আপনি চিন্তা করবেন না, মহারাজ নিশ্চয়ই আপনাকে বিচার দেবেন। পরদিন রামচরণ রাজদরবারে পৌঁছলেন। রাজসভার মন্ত্রীরা সেই তক্তা দেখে হাসাহাসি শুরু করলেন। আরে ও বুড়ো, এটা কি এনেছিস? রাজার কাছে বিচার চাইতে এসেছিস নাকি তামাশা করতে? কিন্তু মহারাজ, যিনি শিকারীর বেশে ছিলেন, সিংহাসন থেকে উঠে বললেন, চুপ করুন মন্ত্রীগণ, আগে দেখতে দিন উনি কি বলতে চান। মহারাজ তক্তাটি নিলেন এবং বললেন, বাবা, আপনি কি বোঝাতে চেয়েছেন যে আপনার ভাঙা বেড়া দিয়ে গরু ঢুকেছিল? আর এই যে 10টি দাগ, এর মানে কি জমিদার আপনাকে 10 বার চাবুক মেরেছে? রামচরণ অবাক হয়ে বললেন, মহারাজ, আপনি তো ঠিক ধরেছেন। আমার মনের সব কথা তো আপনি মুখ দেখে নয়, এই ছবি দেখে বুঝে নিলেন। আপনিই প্রকৃত রাজা। মহারাজ তৎক্ষণাৎ আদেশ দিলেন, যাও, এক্ষুনি জমিদার প্রতাপ চৌধুরীকে বন্দি করে নিয়ে এসো, আর এই বৃদ্ধের যত ক্ষতি হয়েছে তার 10 গুণ ক্ষতিপূরণ আদায় করো। পরদিন দেখা গেল জমিদার প্রতাপ চৌধুরী নিজে রামচরণের কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। মহারাজের ভয়ে তার অহংকার ধুলোয় মিশে গেছে। তিনি রামচরণের পা ধরে ক্ষমা চাইলেন এবং মহারাজের হুকুমে রামচরণকে একটি বিশাল পাকা বাড়ি, চাষের জন্য অনেক জমি এবং 5টি দুধাল গরু দান করলেন। সুমতি আর রামচরণ বাকি জীবন খুব সুখে কাটালেন। তারা সবসময় মহারাজের জন্য প্রার্থনা করতেন। তবে রামচরণ কোনোদিন জানতে পারেননি যে জঙ্গলে যে শিকারী তাকে সাহায্য করেছিল তিনি আর কেউ নন, স্বয়ং মহারাজ ছিলেন। এই রকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।